আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবাইকে আবারও শুভেচ্ছা। জি, বাগদাদ থেকে আমার প্রিয় ভাই ইউসুফ, কলকাতা থেকে আমানত, ফাহাদ নরসিংদী থেকে। আপনারা সবাই ঢুকছেন লাইনে না? আমি কি শুরু করতে পারি? জামালপুর থেকে দেখছেন বিল্লাহ, মাগুরা থেকে দেখছেন, নামটা স্পষ্ট করার নেই আমি বুঝতে পারছি না। নয়ন মুন্সীগঞ্জ, আসাম থেকে ফজলুর রহমান, মনির নাটোর, গাইবান্ধা পলাশবাড়ি থেকে আছে না? ওকে দর্শক, আমি শুরু করছি। আপনারা সবাই কি আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন ক্লিয়ার? আমাকে একটু কমেন্ট করে জানান। সৌদি আরব থেকে দেখছেন পলাশ, আমি আমি আলাউদ্দিন। নেতা কাকু, কি অবস্থা না জানতে চান? দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে যে হাই ভোল্টেজ ম্যাচ চলছে, এটা আরো গতি পেতে শুরু করেছে। ইসরায়েল এবং আমেরিকার মূল টার্গেট হলো একটা শক্তমক্ত অ্যাটাক করে ইরানকে ভয় পাইয়ে দেবে এবং ইরানকে যুদ্ধবিরতির জন্য বাধ্য করবে। ওকে, ইরান আমেরিকাকে সাফ জানিয়ে দিয়েছে যে তুমি যত বড় অ্যাটাকই করো, আমার শর্ত যেটা ছিল, যেটা দিয়েছি সেটাই থাকবে। এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, ধরেন কালকের একটা স্টোরি দিয়ে আমি শুরু করি। মার্কিন গণমাধ্যমগুলো ডোনাল্ড ট্রাম্পের সাংবাদিক সম্মেলন কভার করতে গিয়ে অনেক প্রশ্ন করেছে। ট্রাম্প ইরানিদেরকে অনেক গালাগাল দিয়ে শব্দ উচ্চারণ করেছে। ট্রাম্পকে বলা হলো যে আপনি এদেরকে যে গালাগালি করছেন কেন? আবার তিনি বলছেন আমেরিকানরা বোকা, বা আমেরিকানদেরকে নাদান হিসেবে তিনি চিহ্নিত করছেন, কারণ তিনি আমেরিকার জন্য অনেক বড় বিজয়ের কাজ করছেন, কিন্তু আমেরিকানরা তার বিরুদ্ধে লেগে গেছে। সিএনএন এর এক জরিপে দেখা গেছে প্রায় 70% জনগণ ট্রাম্পের বিরুদ্ধে, এই যুদ্ধের বিরুদ্ধে। তাই মিস্টার ট্রাম্প আমেরিকানদেরকে বোকা বা গর্দভ বা নাদান হিসেবে চিহ্নিত করেছেন। সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেছেন, আপনার কি মাথা ঠিক আছে? আপনি এক এক সময় এক একটা বলেন, আবার সেই বলার উপর স্থির থাকেন না। কখনো বলছেন 48 ঘন্টার আলটিমেটাম, কখনো বলছেন 5 দিনের আলটিমেটাম, কখনো আবার 10 দিন। এর কারণ কি? আপনার কি মাথায় কোনো সমস্যা আছে? ট্রাম্প বলছেন, সাংবাদিকরা বলছেন যে দেশের জনগণ বা বিশ্ব মিডিয়া আপনাকে পাগল হিসেবে চিহ্নিত করছে। কাকে বলছে? পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, তার দেশের সাংবাদিকরা। তো ট্রাম্প বলছেন এগুলো আমি পরোয়া করি না। কে পাগল বললো, কে ছাগল বললো, হ্যাঁ, এগুলো নিয়ে কোন বাংলাদেশের মাসুম ড্রাম বললো, এগুলোকে আমি পরোয়া করি না। আমার নামটা বলে নাই, আমি আপনাদেরকে একটু মজা দিলাম। যে ব্যক্তি পৃথিবীর কোনো মানুষকে পরোয়া করে না, সে ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট। ওহো, কি অবস্থা বুঝতে পারছেন? আমেরিকানরা কাকে প্রেসিডেন্ট হিসেবে বাছাই করেছে কম বেশি আপনারা বুঝতে পেরেছেন তো? তার তুলনায় আমরা ভালো আছি। আমরা বোধহয় এত পাগল টাগলকে আমাদের দেশের প্রধানমন্ত্রী বানাই না। আমরা যোগ্য ব্যক্তি কি বানাই, কি বলেন? ট্রাম্পকে মোটামুটি সাংবাদিকরা ধুয়ে দিয়েছে সাংবাদিক সম্মেলনে যে আপনি একজন পাইলটকে উদ্ধারে এত বিশাল কমান্ডো বাহিনী, 1.5 ডজন এয়ারক্রাফট পাঠালেন, আবার সেগুলো ধ্বংস হয়ে গেল, তারপর আপনি নিজেকে বিজেতা বলছেন, বিজয়ী বলছেন। কারণ কি? ট্রাম্প বলছেন যে হ্যাঁ, আমি তো বিজেতা, আমি ইরানকে শিক্ষা দিয়ে এসেছি। সাংবাদিকরা বলছে ইরান তো আপনাকে শিক্ষা দিল নাকি? আমাদের তো তাই মনে হচ্ছে। ট্রাম্প মুখ কালো করে বললেন, কে বলেছে আপনাদেরকে? আমরা ইরানের ব্রিজ উড়িয়ে দিয়েছি, এটা উড়িয়েছি, সেটা উড়িয়েছি। সাংবাদিকরা বলল আপনি তো ইরানের ইউরেনিয়াম খুঁজেই পেলেন না। এইভাবে ট্রাম্পকে মোটামুটি কাপড় খুলে ছেড়ে দিয়েছে সাংবাদিকরা, কিন্তু ট্রাম্পের কিচ্ছু যায় আসেনি।
সম্মানিত লোকের সম্মান নিয়ে ভয় থাকে, পাগল ছাগলের থাকার কথা না। দর্শক, ইরান তার যে স্থানে আমেরিকা অভিযান চালিয়েছে সেই অভিযানের স্থানটিকে এখন ব্যাপকভাবে পর্যবেক্ষণ করছে, পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। C-130, MQ-9 রিপার, তারপর আরো যেই সব এয়ারক্রাফট ধ্বংস করেছে এগুলোর উপর পরীক্ষা চলছে। বলা যেতে পারে চীন ইরানের জন্য বিশাল লটারি লেগে গেছে তাদের হাতে। মার্কিন এই ভয়ঙ্কর যুদ্ধ বিমানগুলোর ধ্বংসাবশেষ নিয়ে ইরান রীতিমতো কাজ শুরু করে দিয়েছে, কারণ ধরেই নেবেন আগামী 6 মাসের মধ্যে এই বিমান ইরান বানিয়ে ফেলবে। ইরান যে কোনো জিনিস একবার দেখলে সেটার আদলে নিজেরা তার চেয়ে পারফেক্টলি কিছু তৈরি করতে পারে, এটা আপনারা জানেন। তো ইরান এ যাবৎ শত্রুর যা কিছুই পেয়েছে সেটা নিয়ে নতুন কিছু করেছে। এটা হলো ইরানের একটা শ্রেষ্ঠত্বের জায়গা। বলা হচ্ছে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এখন, চীন এবং ইরান সম্মিলিতভাবে তারা অনেক কিছু পর্যবেক্ষণ করা শুরু করে দিয়েছে এবং এই লড়াইতে ইরান যে সারপ্রাইজগুলো আমেরিকাকে দিয়েছে, এই সারপ্রাইজে মোটামুটি আমরা এটুকু বলতে পারি যে তাদের খবর হয়ে গেছে। আমেরিকা এখন আর বিজয়ের কথা বলছে না, পৃথিবী জেনে গেছে এই লড়াইতে কারা বিজয়ী। খুব ভয়ঙ্কর কিছু তথ্য আপনাদের দেই। আমেরিকা যে স্থানটিতে অভিযান চালিয়েছে এখানে বিমান ক্রাশও হয়নি, এখানে পাইলটও ছিল না, এখান থেকে বহু দূরে তারা অভিযানে নেমেছে। প্রথম প্রশ্ন তৈরি হয়েছে এটা, নো প্রবলেম। তো প্রশ্ন হলো যেখানে পাইলট থাকার কোনো সম্ভাবনা নেই সেই জায়গাটিতে কেন ইরান আমেরিকা অভিযান চালিয়েছে? তার মানে যাদের লক্ষ্যটা ভিন্ন ছিল। এক, আমেরিকা সেখানে প্রথমেই B-2 বোম্বার্স দিয়ে ব্যাপক অ্যাটাক করেছে। বলা হচ্ছে তারা প্রায় শতাধিক স্যাটেলাইট গাইডেড বোমা নিক্ষেপ করেছে ওই স্থানটিতে। B-2 বোম্বার্স দিয়ে স্যাটেলাইট গাইডেড কি বলে বোমা নিক্ষেপ করেছে ইরানের ওই অঞ্চলটির আশপাশে। যতগুলো ব্রিজ আছে ইরানের, সড়ক আছে ইরানের, সব ধ্বংস করছে। কারণ কি? আমেরিকা ওইখান থেকে নিউক্লিয়ার সাইডে অপারেশন চালাবে, ইউরেনিয়াম চুরি করবে, যাতে করে ইরান সেখানে তাদের কোনো ফোর্স পাঠাতে না পারে, সেনা পাঠাতে না পারে, অভিযান ঠেকাতে না পারে। তার জন্য আগেই সেখানে B-2 বোম্বার্স থেকে তারা স্যাটেলাইট গাইডেড কি বলে বোমা দিয়ে ওই জায়গাটিকে ধ্বংস করেছে। তার মানে কি, আমি যে আপনাদের গত 2 দিন ধরে বলছি তারা পাইলট উদ্ধার একটি নাটক, মূলত তারা ইউরেনিয়াম নিতে এসছে, এটি আবারও প্রমাণিত হয়ে গেছে। তার পরের গুরুত্বপূর্ণ খবরটি কি? ইরানকে বারবারই পাকিস্তান বলছে যুদ্ধবিরতি করতে, কারণ পাকিস্তানকে চাপ দিচ্ছে সৌদি আরব এবং আমেরিকা। তো ইরান তাদেরকে জানিয়ে দিয়েছে যে এই যুদ্ধটা বন্ধ হতে পারে যদি স্থায়ী যুদ্ধ বন্ধের কোনো গ্রান্টি দিতে পারে এবং আমাদের শর্ত মেনে নেয়। ইরান বলছে যে আমরা 2-4 দিন, 5 দিন, 1 মাস, 2 মাসের কোনো গ্রান্টি মানবো না, কি বলে যুদ্ধবিরতি মানবো না স্থায়ী। কারণ আজকে তারা মার খেয়ে বেসামাল, তারপর তারা আবার প্রস্তুতি নিয়ে আবারও ইরানে আক্রমণ করবে। এটা বারবার হতে পারে না। ইরানের জাতি এবার ঐক্যবদ্ধ হয়েছে শত্রুকে মোকাবেলায়। আমরা এখান থেকে একটা রেজাল্ট নিয়ে যুদ্ধ বন্ধ করব। ইরান বলছে গাজাতে কি হয়েছে, তুরস্ক এবং মিশরের বা কাতারের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতিটি হলো, তারপরেও ইসরায়েল গাজাতে হিট করে আক্রমণ করে আরো 800 মানুষ মেরেছে যুদ্ধবিরতির পর, আরো 2000-এর অধিক মানুষকে ইনজুর্ড করেছে যুদ্ধবিরতির পর। কিন্তু তুরস্ক, মিশর, কাতার ইসরায়েলের টুটি চেপে ধরতে পারেনি, আমেরিকাকে প্রশ্ন করতে পারেনি যুদ্ধবিরতির পর এতগুলো মানুষের প্রাণ গেল কেন। জাতিসংঘ এই ব্যাপারে নীরব হয়ে আছে। কিন্তু তালেবানদের অবস্থাটা কি?
তালেবানদের সাথে আমেরিকার যুদ্ধবিরতির অনেক প্রস্তাব তালেবানরা নাকচ করেছে, লম্বা সময় তারা লড়াই করেছে। দিন শেষে কাতারের যুদ্ধবিরতি বা যুদ্ধ নিয়ে বিভিন্ন বৈঠক শেষে তালেবান পুরো কাবুল, কান্দাহার সব দখলের পর আমেরিকা লেজ গুটিয়ে পালিয়ে গেছে। এরপর আফগানে আমেরিকার একটা অ্যাটাক করার সাহস করেনি। ইরান মূলত এই ট্রিক্সটা ব্যবহার করতে চায়। গাজায় যেমন ব্যর্থ হয়েছে, এই ব্যর্থতা ইরান চায় না। ইরান বলছে যুদ্ধবিরতি হবে স্থায়ীভাবে, আন্তর্জাতিক শক্তিশালী দেশগুলো গ্রান্টার হবে। এখন কে হতে পারে এই গ্রান্টার, এই যুদ্ধবিরতির? এক হতে পারে রাশিয়া, চীন, জাতিসংঘ, আর হতে পারে আরব রাষ্ট্রগুলো। আরব রাষ্ট্রগুলোকে ইরানকে ওয়াদা দিতে হবে, শর্তের মানে সেই পেপারে সিগনেচার করে একদম হলফ করে বলতে হবে যে এই গালফ কান্ট্রির কোনো আকাশ বা ভূমি ইরানের বিরুদ্ধে আর ব্যবহার হবে না। আমেরিকা যতগুলো অ্যাটাক করেছে 80% আরবের ভেতর থেকে করেছে। একটা ব্যাপার ভালো করে খেয়াল করেন, আরবের এই ভূমি বা গালফ কান্ট্রির যেই মার্কিন ঘাঁটিগুলো রয়েছে, শুনেছেন কখনো এই ঘাঁটিগুলো ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার হয়েছে? হয়নি। কিন্তু এই ঘাঁটিগুলো ব্যবহার হচ্ছে কাদের বিরুদ্ধে? ইরানের বিরুদ্ধে, কখনো আফগানের বিরুদ্ধে, কখনো সিরিয়ার বিরুদ্ধে। প্রশ্ন হলো, আরবের মতো একটি দেশ তারা তাদের দেশের নিরাপত্তার প্রয়োজনে আমেরিকানদেরকে এখানে ঘাঁটি করতে দিয়েছে, আর সেই আমেরিকানরা আরবে বসে মুসলিমদের অ্যাটাক করছে বা মুসলমান দেশগুলোকে অ্যাটাক করছে। আরবরা এটা কি করে মেনে নিচ্ছে? কখনো আমেরিকা ইসরায়েলে অ্যাটাক করবে? এখন পর্যন্ত ইসরায়েলকে রক্ষায় আমেরিকা তার সর্বোচ্চ শক্তি ব্যয় করছে। যে আরবরা ইসরায়েলের সাথে লড়াই করেছে, কয়েক দফা যুদ্ধ করেছে, সেই আরবরা আজকে ইরানের বদলে ইসরায়েলকে পাহারা দিচ্ছে। চিন্তা করতে পারেন, আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানে স্ট্রাইক চালায়, তখন এই আরবের ভেতর থেকে মানে আরব রাষ্ট্রগুলো পার হয়ে, কয়েকটি আরব রাষ্ট্র পার হয়ে ইরানে অ্যাটাক করতে হয়। কখনো শুনেছেন আমেরিকান বা ইসরায়েলের কোনো মিসাইল বা বিমানকে প্রতিরক্ষা সিস্টেম দিয়ে অ্যাটাক করেছে? আরব করেনি। কিন্তু ইরান যখন ইসরায়েলে কোনো হিট করে, আরব ধারাবাহিক যতগুলো দেশ পরে ইসরায়েলে যেতে এই মিসাইলটাকে, ধরেন সৌদি আরব, কাতার, জর্দান বা ইরাক, এই প্রত্যেকটা দেশ মার্কিন ঘাঁটি আছে, সেখান থেকে ইন্টারসেপ্ট করা হয় ইরানের মিসাইলকে। ইরান একটা ইসরায়েলে মারতে গিয়ে একটা নয়, ধরেন 4-5টা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফেল করে অ্যাটাক করতে হয়। আমাকে অনেকে প্রশ্ন করেন, আমার অনেক দর্শক, যে মাসুম ভাই, ইসরায়েল এত টার্গেটে হিট করে, ইরান পারছে না কেন? ইসরায়েল যখন একটা ধরেন একটা ছোট করে একটা ইটও মারে, এই ইটটা বাকি দেশগুলো ফু দিয়ে শক্তি পারে, আরো জোরে যা, আরো জোরে ইরানে মর, আরো জোরে গিয়ে ইরানে পর। ধরেন নেতানিয়াহু মারছে একটা ইট, সৌদি আরব ওইটাকে বাতাস দিয়ে আরো জোর স্পিড বাড়ায়, জর্দান ওইটাকে বাতাস দেয়, আরব আমিরাত ওইটাকে আরো স্পিড গতি বাড়িয়ে দেয় যাতে ইরানে গিয়ে ঠিক মতো পড়ে। আর ইরান যখন মারে তখন সৌদি আরব সেটাকে ঠেকায়, তারপরে সেটা দুর্বল হয়, তারপরে ধরেন আরব আমিরাত সেটাকে ঠেকায়, আরো দুর্বল হয়, জর্দান সেটাকে ঠেকায়, তারপরে ইসরায়েলে যখন ঢোকে তখন তো ইসরায়েলের ভেতরে মার্কিন ইসরায়েলি প্রতিরক্ষা তো আছেই, একটার পর একটা প্রতিরক্ষা ব্যবস্থা সাজানো আছে তাদের, একটার পর একটা, একটার পর একটা। এতগুলো বাধা টোপকে ইরানকে ইসরায়েলে অ্যাটাক করতে হয়, কিন্তু ইসরায়েলকে কখনো বাধার মুখে পড়তে হয় না। অথচ মাঝখানে এতগুলো মুসলিম দেশ যারা মুসলিমদেরই বন্ধু নয়, শত্রুদেরই বন্ধু হয়ে বসে আছে। এটা লজ্জার কিনা বলেন আপনারা? এই আরবরা কি জবাব দিবে আল্লাহর কাছে? এই আরবরা তার দেশের জনগণকে কি জবাব দেয়? তাদের জনগণরা অর্থের কাছে, তাদের প্রচুর অর্থ আছে, তো সব ঘুমিয়ে আছে, তাদের ওইটার খাড়ায় না। দেখেন না, ইরান যখন আরবকে মারছে, আরব একটা প্রত্যুত্তর দিতে ভয় পায়, কারণ আরব তো যুদ্ধ করতে পারে না। ওরা গোপনে আমেরিকার মধ্যে ঢুকে কিছু ড্রোন বা মিসাইল মারে, অভিযোগ উঠছে, এখন ওরা স্বীকার করেনি, সৌদি এবং আরব আমিরাতের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে, সত্য কি মিথ্যা জানি না, এটা পশ্চিমাদের
প্রচারণা বা প্রোপাগান্ডা হতে পারে। তো যে আরব যুদ্ধ করার মতো শক্তি নেই, সেই আরবরা আমেরিকার থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের অস্ত্র কিনে বসে আছে কেন বলেন? তার মানে হলো এরা সবসময় ওদের শক্তিতে নিজেকে পাহারায় বসিয়ে রাখছে, অর্থাৎ আমেরিকার ছায়ায় বেঁচে থাকতে চায়। এরা আল্লাহর উপর ভরসা করে না। আর এদের জনগণও এই সরকারের উপর খুশি হয়ে আছে, কারণ এদের কোনো বিপদ আপদ নেই। এটাই এদের দুনিয়ার বেহেশত। মুমিনদের জন্য তো দুনিয়া বেহেশত নয়। দর্শক, ট্রাম্পকে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেছেন মঙ্গলবারই ফাইনাল, অর্থাৎ আসছে, আজকে তো বোধহয় মঙ্গলবার নাকি, মঙ্গলবারই ফাইনাল। আর কোনো ডেডলাইন বা আলটিমেটামের টাইম বাড়ানো হবে না। তার মানে মঙ্গলবার ইরানে ম্যাসিভ আকারে অ্যাটাক করতে যাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। ইরানের গণমাধ্যম কিছু বড় তথ্য ফ্লাশ করে দিয়েছে, আর সেটা হলো যে ইরান ঘটনাস্থল পরিদর্শন করে অনেকগুলো তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। এর মধ্যে একটি হলো যে লড়াইটা বা যে অভিযানটা ইরানের ভেতরে হয়েছে, সেখানে মার্কিন পাইলট, একজন নারী পাইলট, তিনি ট্যুরিস্ট ভিসায় চলে গেছেন ইসরায়েলে এবং সেখানে ইসরায়েলি বাহিনীর সাথে যোগ দিয়ে পরিকল্পনা করে পরবর্তী সেখান থেকে তিনি ইরানে অ্যাটাকে আসছেন। বুঝতে পারছেন? আমেরিকা যে বারবার দাবি করছে যে এই যুদ্ধে তারা দায়ী না, অমুকে দায়ী, তমুকে দায়ী, দেখেন মার্কিন একজন পাইলট তিনি আমেরিকা থেকে ট্যুরিস্ট ভিসায় ইসরায়েলে গেছেন, সেখানে গিয়ে ইসরায়েলি বাহিনীর সাথে পরিকল্পনা করে সেখান থেকে ফ্লাই করেছেন। তার কাগজপত্রগুলো ইরান উদ্ধার করেছে। তিনি বেঁচে আছেন না ওপারে চলে গেছেন কেউ জানে না, এই মুহূর্তে জানা যায়নি। তার মানে ইরান যে পাল্টা প্রতিঘাত করেছে, সেখানে ইসরায়েলি এবং আমেরিকান প্রচুর সেনা চলে গেছে জায়গা মতো, এবং তাদের অনেকে বলবেন লাশ কোথায়, সব পুড়ে গেছে। সেখানে তো এয়ারক্রাফট গুলোকে ধ্বংস করা হয়েছে। বিমান বিধ্বস্ত হলে সেখানে কারো লাশ পাওয়া যায়, সব পুড়ে ছাই হয়ে যায়, কয়লা হয়ে যায়। তার মানে হলো ইরান যে সাসপেক্টই করেছে সেটি রাইট। ইসরায়েল এবং আমেরিকা সম্মিলিত এই অপারেশনটি করছে, শুধু আমেরিকা একা নয়। ইরানের বিরুদ্ধে যে অভিযানটি হয়েছে সেখানে ইসরায়েল নিজেও প্রবেশ করেছে, তারাও বড় রকম মার খেয়েছে। শুধু 1 ডজন এয়ারক্রাফট আমেরিকা হারিয়েছে বিষয়টা এরকম নয়, এর মধ্যে প্রচুর সংখ্যক ইসরায়েলি পাইলট সেনারা ছিল, কমান্ডো সদস্যরা ছিল। আর মূল উদ্দেশ্যটা ছিল তারা ইরানের স্থল অভিযানে আসছে, এখান থেকে ইউরেনিয়াম লুট বা ধ্বংস, পাশাপাশি ইরানের মধ্যে বড় রকম অভিযান, গুরুত্বপূর্ণ টার্গেটে। এটি ব্যর্থ করে দিয়েছে। এখন আজকে থেকে তারা কি করবে এটি নতুন করে হয়তো বা আমরা পরবর্তী খবরে জানাতে পারবো, কারণ ইরানের বিরুদ্ধে এই দুটো দেশ আজকে বড় মাত্রা অ্যাটাকে যাবার ঘোষণা দিয়েছে। আর ইরান তাদেরকে পাল্টা প্রতিরোধ করতে কি করবে সেটিও আমরা আজকে পরবর্তী সংবাদে আপনাদের জানাবো। এখনকার মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।